হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাসওয়ার্ড ইংলিশ লাইভ। আর আমি খান মেহেদি আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব নেলসন ম্যান্ডেলা। এটি তোমরা পাবে ইউনিট 1 লেসন 2-তে। সো এই নেলসন ম্যান্ডেলা প্যাসেজে কি সম্পর্কে আসলে আলোচনা করা হয়েছে? সো লেটস লুক এট দ্য সামারি অফ দিস প্যাসেজ। আমি তোমাদের একটু ওভারভিউ বলে দিই এই প্যাসেজে, যে তোমরা এই প্যাসেজে কি কি পাবে। এই লেসনটি প্রকৃতপক্ষে বর্ণবাদের কবল থেকে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের মুক্তির জন্য নেলসন ম্যান্ডেলার যে রাজনৈতিক সংগ্রাম তাকে প্রতিফলিত করেছে। এই মহান লোকটি সারা জীবন সংগ্রাম করেছেন একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য, আর এই আদর্শটি হচ্ছে একটি গণতান্ত্রিক ও স্বাধীন সমাজ প্রতিষ্ঠা করা। এই জন্য তাকে প্রায় 3 দশক কারাবরণও করতে হয়েছিল। সেই সম্পর্কে আমরা জানতে পারবো এই প্যাসেজটিতে। চলো এবার আমরা লাইন বাই লাইন ভেঙে ভেঙে বাংলা পড়ি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। সো এখানে বলছিল 15 ডিসেম্বর 2030, অর্থাৎ 15 ডিসেম্বর 2013 সাল, জোহান্সবার্গ, রয়টার্স। নেলসন ম্যান্ডেলা পরিচালিত করেছিলেন সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শেকেলস অফ অ্যাপারথেইড। শেকেল শব্দের অর্থ হচ্ছে সিকল, অর্থাৎ ব্যারিয়ার বা অবস্টাকল অথবা বার অথবা অবস্ট্রাকশন, অর্থাৎ এটা সিকল। অ্যাপারথেইড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। বলতে পারো এটাকে সেগ্রিগেশন অথবা বলতে পারো সেপারেশন। তাহলে নেলসন ম্যান্ডেলা গাইডেড মানে পরিচালিত করে নিয়ে গেছিল কাকে? সাউথ আফ্রিকাকে। শেকেলস মানে সিকল অফ অ্যাপারথেইড, বর্ণ বৈষম্যর সিকল থেকে কোন দিকে নিয়ে গেছিল? টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, একটা বহুতান্ত্রিক গণতন্ত্রের দিকে। কি হিসাবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং পুনর্মিলনের মূর্ত প্রতীক রূপে। এখানে রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন, অর্থাৎ ইউনিফিকেশন অথবা অ্যাডজাস্টমেন্ট অথবা ইউনিয়ন, তুমি যে কোনো ভাবে বলতে পারো। আর আইকন মানে হচ্ছে প্রতিমূর্তি বা মূর্ত প্রতীক অথবা আইডল অথবা ফিগার অথবা ইমেজ, স্ট্যাচু। ওকে, সো অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, হু কেম, যিনি এসেছিলেন, টু এমবডি। এমবডি শব্দের অর্থ হচ্ছে মূর্ত করা, কোনো কিছু প্রকাশ করা, পার্সনিফাই করা, এক্সপ্রেস করা, ইনকর্পোরেট করা। দ্য স্ট্রাগল, সংগ্রাম, ফর জাস্টিস, ন্যায় বিচারের সংগ্রামের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পুরো লাইনের অর্থ দাঁড়ালো নেলসন ম্যান্ডেলা, যিনি সারা দুনিয়ায় ন্যায়ের জন্য সংগ্রামের এক প্রতিমূর্তিতে পরিণত হয়েছিলেন বা হন, দক্ষিণ আফ্রিকাকে তিনি বর্ণবাদের শিকল থেকে শান্তি ও পুনর্মিলনের মূর্ত প্রতীকরূপে একটি বহুজাতিক গণতন্ত্রের পথ দেখান এই নেলসন ম্যান্ডেলা। এরপর কি বলছে চলো আমরা দেখি। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস। ইমপ্রিজন শব্দের অর্থ হচ্ছে আটক, অর্থাৎ ইনক্লোজড, অথবা তুমি আরো কিছু সিনোনিম শিখে নিতে পারো। যেমন ধরো তুমি বলতে পারো কনভিক্টিভ অথবা পেন্ট অথবা কনফাইন্ড। দ্যাট মিন হি হ্যাজ বিন কনফাইন্ড ফর নিয়ারলি 3 ডিকেডস। 3 ডিকেডস মানে হচ্ছে 3 দশক, এক এক দশকে 10 বছর করে, 30 বছর। ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য, তার যুদ্ধের জন্য, এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। অর্থাৎ এখানে বলছিল যে শ্বেতাঙ্গ যে সংখ্যালঘু, তাদের শাসনের বিরুদ্ধে সংগ্রামের কারণে প্রায় 3 দশক কারাভোগের পরেও against white minority rule, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা তার যে দৃঢ় সংকল্প, তার যে রিজলভ, তার যে ভাও, তার যে উইল, অর্থাৎ আমি এখানে রিজলভের কয়েকটা সিনোনিম তোমাদেরকে বলে দিচ্ছি। সো রিজলভের সিনোনিম হতে পারে ভাও, উইল, ডিটারমিনেশন অথবা রেজুলেশন। তাহলে কি বললো? ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। আর ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, অথবা তুমি বলতে পারো লিবারেশন, ফ্রিডম, এগুলো বলতে পারো। সো পুরো অর্থটা যদি আমরা আরেকবার দেখি, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. অর্থাৎ শ্বেতাঙ্গ সংখ্যা লঘু শাসনের বিরুদ্ধে সংগ্রামের কারণে প্রায় 3 দশক কারাভোগের পরেও ম্যান্ডেলা তার মানুষের মুক্তির জন্য সংগ্রামের দৃঢ় সংকল্প হতে কখনো সরে যায়নি। হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি ছিল দৃঢ় প্রতিজ্ঞ, টু ব্রিং ডাউন অ্যাপারথেইড হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। অর্থাৎ গৃহযুদ্ধকে এড়িয়ে বর্ণবাদকে নিশ্চিহ্ন করে দিতেই তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি চেয়েছিলেন যে কোনো রকমের সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, তা যেন না বাধে, সেই গৃহযুদ্ধ না লাগিয়ে দিয়েই, তাকে উস্কে না দিয়েই সেখান থেকে সরে এসে যুদ্ধ ছাড়া তিনি এর সমাধান করেছিলেন। His prestige and charisma helped him
win the support of the world. His prestige, তার যে খ্যাতি, তার যে ফেম, এখানে প্রেস্টিজের সিনোনিম হচ্ছে ফেম। তুমি বলতে পারো ফেম, তুমি বলতে পারো রেপুটেশন, তুমি বলতে পারো ক্রেডিট। অর্থাৎ তার একটা ক্রেডিট ছিল, তার একটা রেপুটেশন ছিল, তার একটা খ্যাতি ছিল। সো হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিজমা, এখানে তার যেই অসাধারণ যে প্রতিভা, ক্যাপটিভেশন, কারিজমা মানে হচ্ছে ক্যাপটিভেশন, অসাধারণ যে প্রতিভা, সেটাকে এখানে বোঝানো হয়েছে। গ্ল্যামার, তার যে এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস তিনি ছিলেন। সো হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো এখানে বলছিল যে তার মর্যাদা ও উৎসাহ দানের ক্ষমতা, তিনি মানুষকে অনেক উৎসাহ দিতে পারতেন। হ্যাঁ, তার যে কারিজমা ছিল, সে যে ক্যারিসমেটিক ছিলেন, সেটা তাকে সারা পৃথিবীর বা বিশ্বের সমর্থন অর্জন করতে তাকে সাহায্য করেছিল। এরপর তিনি বলছিলেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। সো এখানে শব্দগুলোকে যদি আমরা একটু ফলো করি, এখানে প্রথম যে শব্দটা আমরা পাচ্ছি আই হেট, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে ডিফারেন্স অথবা ডিসপ্যারিটি অথবা ডিস্টিংশন। এরপরে শব্দটা হচ্ছে ইন্টেন্সলি, ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে, শার্পলি, ক্লোজলি, তুমি বলতে পারো ড্রিডফুলি অথবা এক্সট্রিমলি। ম্যানিফেস্টেশন শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু প্রকাশ, উদ্ভাস ঘটা, এক্সপোজিশন বলতে পারো, এক্সপ্রেশন বলতে পারো, এক্সপোজ করা, এক্সপোজার ঘটা। তাহলে এখানে কি বলছিল, এখানে বলছিল আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। অর্থাৎ এখানে বলছিল আমি জাতিগত বৈষম্যকে প্রচন্ডভাবে ঘৃণা করি এবং তা যে কোনো কিছুতেই প্রতীয়মান হোক না কেন। I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. So এখানে নেলসন ম্যান্ডেলা বলছিল যে আমি সারা জীবন এর বিরুদ্ধে সংগ্রাম করেছি, এখনো করছি, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই সংগ্রাম, until the end of my days, মানে আমার শেষ দিন পর্যন্ত আমি এই সংগ্রাম চালিয়ে যাব। এরপর নেলসন ম্যান্ডেলার আরো কি তথ্য আমরা পাই, চলো দেখি। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, এখানে অ্যাকসেপ্টেন্স স্পিচ বলতে বোঝানো হয়েছে তার যেই অভিবাদন বক্তৃতা, অর্থাৎ তার যে রিসিপশনের বক্তৃতা ছিল, সেই প্রথম বক্তৃতাকে অ্যাকসেপ্টেন্স স্পিচ বলা হয়েছে। অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট 1994। অর্থাৎ এখানে 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ায় তার অভিবাদন ভাষণে ম্যান্ডেলা বলেন, The time for the healing of the wounds has come. The moment to bridge the chasms that divide us has come. We have at last achieved our political emancipation. অর্থাৎ 1994 সালে তিনি তার যে বক্তব্য, সেই স্বাগত বক্তব্যে তিনি বলেছিলেন, The time for the healing of the wound has come. অর্থাৎ ক্ষত সারণের সময় এসে গেছে, এবং দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম, অর্থাৎ আমাদের মধ্যে যে ক্যাজম হয়েছে, যেই ফাটল, আমাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব যে হয়েছে, সেই দূরত্ব ব্যবধান আমাদের পৃথক করে রেখেছিল, তার সেতু বন্ধনের মুহূর্ত আমাদের মধ্যে হাজির হয়েছে। ব্রিজ মানে সেতু বন্ধন, মানে আমাদের মিলে যাওয়ার সময় হয়ে আসছে, আমাদের ক্যাজম, আমাদের যে ফাটল, সেটাকে দূর করার সময় এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। সো চলো দেখি এর পরের প্যারাগ্রাফে কি আছে। আমি তোমাদেরকে পুরো প্যাসেজটি খুবই আস্তে আস্তে পড়িয়ে দেবো, যাতে তোমরা আর বাংলা নিয়ে সমস্যা না পড়ো ইনশাআল্লাহ। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. So এখানে বলছিল যে 1993 সালে এক শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, যিনি তাকে 3 বছর পূর্বে কারাগার থেকে মুক্ত করান এবং বর্ণ বৈষম্য নীতি নিরসনে মধ্যস্থতা করেন। হ্যাঁ, এখানে নেগোশিয়েট মানে হচ্ছে মধ্যস্থতা করা, অ্যাপারথেইডের 3 বছর আগে তাকে ছাড়ানোর জন্য তিনি মধ্যস্থতা করেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, প্রমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, সে একটা বিশিষ্ট, একটা এমিনেন্ট, স্পেশাল, আউটস্ট্যান্ডিং বা ফেমাস একটা ভূমিকা পালন করে on the world stage, পৃথিবীর স্টেজে, as an advocate of human dignity in the face of challenge ranging from political repression to AIDS. সো এখানে বলছিল যে নেলসন ম্যান্ডেলা আসলে একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বিশেষ করে রাজনৈতিক নিপীড়ন হতে শুরু করে এইডস পর্যন্ত সবকিছুর বিরুদ্ধে মানুষের সম্মানের পক্ষে একজন প্রবক্তা, অ্যাডভোকেট অফ পিস, অ্যাডভোকেট, একজন প্রবক্তা, হিউম্যান ডিগনিটির একজন প্রবক্তা হিসেবে তিনি কাজ করেছিলেন। এবং সে শুধু পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলেছিল তাই কিন্তু নয়, সে রাজনৈতিক ব্যাপার থেকে শুরু করে, নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত যত রকমের ব্যাপার ছিল সবকিছুর বিরুদ্ধেই তিনি মানুষের সম্মানের পক্ষে একজন প্রবক্তা হিসেবে কাজ করে গিয়েছেন। সো এরপরে আমরা দেখব কি আছে পরে। হি ফর্মারলি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিমেন, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। সো এখানে বলছিল যে 2004 সালে জুন মাসে তার যে 86তম জন্মদিনের পূর্বে তিনি আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করেন এবং তিনি তার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলে, আমাকে ডাকবেন না, আমি আপনাদেরকে ডাকবো। ডোন্ট কল মি, আমাকে ডাকবেন না, আই উইল কল ইউ। বাট হি রিমেইন, তিনি হয়েছিলেন one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. অর্থাৎ তিনি এখানে বলেছিলেন যে কিন্তু তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত, মোস্ট রিভার্ভ, সবচেয়ে সম্মানিত, তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত বিখ্যাত ব্যক্তিদের একজন হয়েই রইলেন। একই সঙ্গে তিনি ছিলেন স্বাধীনতা, সম্মান ও মানবাধিকারের অবিচল বার্তা সহ একজন সমন্বিত বলতে পারো তোমরা এখানে, একজন সমন্বিত কীর্তিমান নক্ষত্র বলা যেতে পারে তাকে। সো এই পুরো প্যারাগ্রাফের বাংলা যদি আমরা আবার করি, তিনি 2004 সালে জুন মাসে তার 86তম জন্মদিনের পূর্বে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবন থেকে বিদায় নেন এবং তার প্রিয় কান্ট্রিমেনদেরকে বলে, আমাকে ডেকো না, যদি আমার তো প্রয়োজন আমি তোমাদেরকে ডাকবো। কিন্তু তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত বিখ্যাত ব্যক্তিত্বের একজন হয়েই রইলেন। একই সঙ্গে তিনি স্বাধীনতা, সম্মান ও মানবাধিকার অবিচল বার্তা সহ এক সমন্বিত কীর্তিমানের নক্ষত্র হিসেবে পরিণত হয়। He is the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. Okay. এখানে বলছিল তিনি আমাদের সময়ে কেন্দ্রবিন্দুতে ছিলেন, মানে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, মানুষ তাকে সবসময় তাকে নিয়ে আলোচনা করতো। সো এখানে বলা হচ্ছে হি ইজ অ্যাট এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি ছিলেন আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছেন আমাদের এই দক্ষিণ আফ্রিকাতে এবং তোমাদের কাছেও, তোমরা যেখানেই থাকো না কেন, তার মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডে, wherever you are. নাদিন গর্ডিমার, একজন বিখ্যাত নোবেল লাউরিয়েট, দ্য সাউথ আফ্রিকান রাইটার এন্ড নোবেল লাউরিয়েট ফর লিটারেচার, ওয়ান্স রিমার্ক, তিনি মন্তব্য করেছিলেন, তাহলে তিনি আমাদের সময়ে কেন্দ্রবিন্দুতে আছেন এবং আমাদের এই দক্ষিণ আফ্রিকাতে এবং তোমাদের কাছেও, তোমরা যেখানেই থাকো না কেন। দক্ষিণ আফ্রিকার লেখক ও সাহিত্যে নোবেল বিজয়ী নাদিন গার্ডিমার এই মন্তব্যটা করেছিলেন, ওয়ান্স রিমার্কড। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's border. এখানে বলা হয়েছে যে কারাগারে থাকা অবস্থায় ম্যান্ডেলার যে বছরগুলো তাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বন্দিতে, পলিটিক্যাল প্রিজনার, সেলিব্রেটেড, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক কি বলবো এটাকে, রাজনৈতিক বন্দিতে পরিণত করে, এবং যেখানে কিনা লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকাবাসী এবং তার রাষ্ট্রীয় সীমানার বাইরেও অন্যান্য শোষিত মানুষের অতীন্দ্রিয় মর্যাদা সম্পন্ন এক নেতাতে তিনি পরিণত হয়েছিলেন। মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, অপ্রেসড, অত্যাচারিত পিপল, charged with capital offenses in 1963 Rivonia trial. His statement from the dock was his political testimony. এরপর 1963 সালে তাকে রিভোনিয়া মামলায় প্রাণদণ্ড অপরাধে অভিযুক্ত করা হয় এবং তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে তার বক্তব্য দেন, এবং তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে যখন তার সেই বক্তব্যটা দিয়েছিলেন, হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক মানে কাঠগড়ায়, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, এটাই ছিল তার রাজনৈতিক পরিচয় বহন করে। তার প্রতি বলা হয়েছে, ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দি স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। এখানে বলা হয়েছে যে আমার জীবদ্দশায় আফ্রিকা মানুষের এই সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করেছি।
I have fought against white man domination and I have fought against black domination। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা, সে কিন্তু শুধুমাত্র যে শ্বেতাঙ্গ বা হোয়াইটদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তা না, ব্ল্যাকদের বিরুদ্ধে কিন্তু তার সংগ্রাম রয়েছে। তাই তিনি এখানে বলছিল, আমি শ্বেতাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং আমি কৃষ্ণাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধেও সংগ্রাম করেছি। দুই গ্রুপের বিরুদ্ধে আমার সংগ্রাম রয়েছে। I have cherished the ideal of a democratic and free society in which all peoples live together in harmony and with equal opportunities, he told the court। তিনি কোর্টকে বলেছিলেন, আমি একটি গণতান্ত্রিক ও মুক্ত সমাজের আদর্শ লালন করি যেখানে সবাই সম্প্রীতি ও সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে। হ্যাঁ, আই হ্যাভ চেয়ারিস্ট, আমি লালন করছি দ্য আইডল, একটা আদর্শ অফ ডেমোক্রেটিক অ্যান্ড একটা গণতান্ত্রিক অ্যান্ড ফ্রি সোসাইটি, স্বাধীন সমাজ, ইন হুইচ যেখানে অল পিপলস লিভ টুগেদার সমানভাবে বসবাস করবে, ইন হারমোনি অ্যান্ড উইথ অল ইকুয়াল অপরচুনিটি সমান সুবিধা নিয়ে সবাই যেখানে একত্রে বসবাস করবে, এরকম একটা সমাজের স্বপ্নে আমি দেখি এবং এই আদর্শ নিয়ে আমি বেঁচে আছি, এরকম কথাবার্তা এখানে আছে। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে একটা আদর্শ, টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, বাট ইফ নিডস বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। এখানে বলছিল এটা একটা আদর্শ, এমন একটা আদর্শ যা অর্জনের জন্য আমি বাঁচার আশা করি, আই হোপ টু লিভ, যা অর্জনের জন্য আমি বাঁচার আশা করি, অ্যান্ড টু অ্যাচিভ এবং যেটাকে অর্জন করতে চাই, ইফ নিড যদি প্রয়োজন পড়ে, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, কিন্তু যদি প্রয়োজন হয় এটা একটা আদর্শ যার জন্য আমি মরতেও প্রস্তুত। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা। বন্ধুরা তাকে ম্যান্ডেলাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং ভালোবাসতো এবং তাকে মাদিবা বলে ডাকতো। দ্য ক্ল্যান নেম, এটা ছিল তার গোত্রের নাম, বাই হুইচ হি ওয়াজ নোন, এই নামে সবাই তাকে চিনতো, জানতো। পিপল লাউডেস্ট, তাকে প্রশংসা করতো। লাউডেস্ট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রেইজ, অ্যাপ্লাউডেড অথবা স্যালিউট অথবা অ্যাক্লেইম, অনেকভাবে হতে পারে। সো পিপল লাউডেড হিজ হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। লোকজন, মানুষ তার মানবিকতা, মানুষ তার হিউম্যানিটি মানবিকতা, মানুষ তার কাইন্ডনেস, তার যে দয়া এবং তার যে মর্যাদা, সেটা প্রশংসা করত। সো এই প্যাসেজটি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিলাম। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই প্যাসেজের আরেকটি প্যাসেজ আসবে যেখানে তোমরা ফ্লো চার্ট দেখতে পাবা। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা আরো ভালো শিখতে পারবে ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।